বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি, বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। চালের বাজার নিয়ে মানুষের ক্ষোভ, কেজিতে বেড়েছে আরো 10 টাকা। রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার, বলছেন চিকিৎসকরা। বহু অপকর্মের হোতা সাবেক মন্ত্রী মুরাদ কোথায়, প্রশ্ন জামালপুরবাসীর। এবং 2.5 ঘন্টার চেষ্টায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে উদ্ধার কাজে সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে নিরবান আমি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অতিথি তালিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদি নেই, রয়েছেন চীনের প্রেসিডেন্ট। চলতি বছর বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে এসেছে এই তথ্য। এদিকে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস বলছে, চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সাম্প্রতিক সময়ে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ সংঘাত। আর এই চলমান যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেখা দিয়েছে জ্বালানির সংকট, যার ধারাবাহিকতায় বেড়েছে নিত্যপণ্যের দাম। বাংলাদেশও এর বাইরে নয়, যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে এদেশেও। একই সঙ্গে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসারও প্রভাব রয়েছে পুরো দেশে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে আসে বাংলাদেশের জন্য ঝুঁকির 5টি ক্ষেত্র। প্রথমেই রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বাকি 4 ঝুঁকির তালিকায় দ্বিতীয় অবস্থানে চরমাপন্ন আবহাওয়া, যার মধ্যে বন্যা, তাপদাহের মতো দুর্যোগে প্রতিনিয়ত শিকার হচ্ছে বাংলাদেশ, যা আগামীতেও বহাল থাকছে। নতুন করে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দূষণ। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দাকেও ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে WEF। এদিকে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি কমে 4.1% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর এই প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটকে দায়ী করা হয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে শীতের সবজির। এছাড়া বেড়েছে দেশি মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমে। বাংলাদেশের কথা চিন্তা করলে অবশ্যই অনেক অনেক বেশি, তো এই ক্ষেত্রে অবশ্যই চালের দামটা কমানো উচিত। এখন এই ক্ষোভ চাল ক্রেতার। তারা বলছেন, চালের দামের এই ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে পারছে না। তো আমি এটা নিয়েছি আগে 1900, তো এখন হলো 2200, 300 টাকা বেশি 25 বস্তার কেজিতে, 25 কেজির বস্তাতে। এই হলো ডিফারেন্সটা। কয়েকদিনের ব্যবধানে মিনিকেটে কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়, যা গত সপ্তাহে ছিল 74 টাকা। মোটা চালের কেজি 60 থেকে 62 টাকা। শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ে স্বস্তি ফিরেছে ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন বিক্রি কম। সবজির দাম মোটামুটি এখন সবজির সিজন, ওই হিসাবে মানে সবজির দাম কম আছে। কাঁচা বাজার মোটামুটি কম, শাক সবজির দাম কমই আছে। বেচা বিক্রি অনেক কম, ক্রেতাও কম, মানে মাল অনেক
দাম কমে গেছে? না, এখন সবজি বাজার একেবারে মানে সন্তুষ্ট, সব জিনিসই এই সবজি বাজার একবারে সস্তা। অন্য অন্য বাজার তুলনায় কারণ বাজার অনেক কম, এক কথায় ব্যবসায়ীরা একটু হিমশিমি খাচ্ছে। আলুর কেজি 30 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকায়, টমেটো 40 থেকে 60 টাকা। মাছের দাম কিছুটা কমলেও মুরগির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নাহিদ সিরাজ নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি গোল্ডেন স্টার নামে একটি জাহাজ। সকালে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে জিসিবির 9 নম্বর জেটিতে খালাসের জন্য নিয়ে যাওয়া হয়। গত 16 জানুয়ারি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজটি নোঙর করে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, G2G পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী 1,05,000 মেট্রিক টন চালের এটি প্রথম চালানটি চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি স্থানীয় এজেন্ট আকবর 7 গ্রুপ শিপিং লাইন্স আমদানি করা এসব চাল পরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব চাল খালাস করা হবে। বেয়ারিশ লাশ, মৃত্যু তাদের পরিচয়হীন করে দেয়, কিন্তু কেন? এর পিছনে কি কোনো অপরাধ প্রবণতা আছে? আর বেয়ারিশ লাশ কেনই বা বাড়ছে? গত বছর শুধু রাজধানীতেই 570 পরিচয়বিহীন মরদেহ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন, শনাক্ত না হওয়া লাশগুলোর অনেকেই হত্যাকাণ্ডের শিকার। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, আর ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ফুটফুটে শিশুটির নাম আমেনা। পৃথিবীর আলো দেখার মাত্র 6 মাসের মধ্যেই মায়ের অনৈতিক সম্পর্কের বলি হতে হয় তাকে। যদিও গত 6 সেপ্টেম্বর দিয়াবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধারের পর বেয়ারিশ হিসেবে দাফন করা হয় শিশুটিকে। মেয়েটার কথা মনে করে আমার মাথা কেমন জানি আউলায় যায়। তদন্তের এক পর্যায়ে পল্লবী থানা পুলিশ আমিনার মা ফাতেমা এবং তার কথিত প্রেমিক জাফরকে গ্রেফতার করে। এ বিষয়ে ঘটনাস্থলে গেলে জানা যায়, গ্রিল মিস্ত্রির বাবা বাসায় না থাকার সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। যে রাখতো সে বলছে যে এই দাগটা হঠাৎ করে বুধবারে নেওয়ার পরে তোমার মেয়ের গলায় দাগটা দেখার পরে আমরা তো জিজ্ঞেস করি, সে এরপরে থেকে মেয়েরে নিয়ে আসছে। আমার মেয়েরে মানে টর্চার করে তারা ইয়া করছে, মানে এমনি। হ্যাঁ, বাসার চাদরটা আমার, চাদরটা ছিঁড়ে আছে। হ্যাঁ, ওই গামছাটাও আমার বাসার অর্ধেক গামছা। এটা রাজধানী ঘেঁষা নদী, মহাসড়ক বা নির্জন জায়গায় মিলছে নাম পরিচয়বিহীন মরদেহ। তাদের অনেকের ভাগ্যে কি ঘটে তা অজানাই থেকে যায়। অন্য সব মৃতদেহের সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ আসে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং এখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্তের পর সংরক্ষণ করে রাখা হয় এসব মরদেহ। এখনও সেখানে বিভিন্ন সময়ের 21টি মরদেহ আছে যাদের পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সবচেয়ে বেশি মৃতদেহ আসে, কোনো কোনো মরদেহের থাকে না পরিচয়। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান জানান, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বাদেও হত্যাকাণ্ডের মতো ঘটনাও আছে। অনেক সময় আননোন বডি আরটিএর ভিকটিমও পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কখনো কখনো আমরা আননোন বডি পাই যে এটা হোমিসাইড, মানে দ্যাট ইজ মেরে বনে জঙ্গলে বা রাস্তায় ফেলে দেয়, এরকম বডিও আমরা পাই, অটোপসি করি, অথবা নদীতে ফেলে দেয়, সেগুলি আননোন হিসেবে আসে। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে গত কয়েক মাসে চাপ কমেছে বেয়ারিশ লাশের। আঞ্জুমান মফিদুলের দেয়া তথ্য অনুযায়ী গত বছর শুধু রাজধানীতে দাফন করা হয়েছে 570 বেয়ারিশ লাশ, যার মধ্যে রায়ের বাজারে দাফন হয়েছে 568টি। আর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 3 মাসে 92 জন পুরুষ, 45 নারী এবং 16 শিশুসহ মোট 151টি পরিচয়বিহীন লাশও দাফন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তার মানে লাশটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, মারলো কারা, মরলো কীভাবে, এগুলোর সাথে, এই প্রক্রিয়ার সাথে আঞ্জুমান মুফিদুল ইসলাম মানে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, একটা ইউডি কেস হলো, এবং হসপিটালে যে তারা ময়না তদন্ত বলেন বা ইনকোয়েস্ট বলেন যেগুলো হলো,
সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে তারা হ্যান্ডওভার করে। প্রতিটি বেওয়ারিশ লাশের বিষয়ে মামলা হয় ময়নাতদন্ত। ডিএমপি বলছে এরকম অনেক বেওয়ারিশ লাশের মামলার তদন্তে অনেক সময় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। এই সংক্রান্ত একটা অপমৃত্যু মামলা রুজু হয়ে থাকে, পরবর্তীতে এটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে এটা অন্য খাতের মামলা, যেমন দেখা যায় এটা অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে খুন মামলায় রূপান্তরিত হতে পারে। এদিকে অপরাধ বিশ্লেষক বলছেন এসব ঘটনায় রহস্য উন্মোচন করতে না পারলে বেওয়ারিশ লাশ বাড়ার আশঙ্কা রয়েছে। বেওয়ারিশ লাশের সূত্রকে বা বেওয়ারিশ লাশের প্রসঙ্গকে শুধু বেওয়ারিশ লাশ হিসাবে না দেখে এর পিছনের রহস্যকে উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি। যেসব স্থানে প্রায়ই বেওয়ারিশ লাশ উদ্ধার হয় সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান, যার নামের সাথে জড়িয়ে আছে গুম, খুন, সন্ত্রাস, লুটপাট বা নারী কেলেঙ্কারির অসংখ্য কাহিনী, এখনও মুরাদের ভয়ঙ্কর থাবার চিহ্ন রয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ির সর্বত্র। রাষ্ট্রীয় মদতে সব ধরনের অপকর্ম করলেও সাবেক এই আওয়ামী নেতা ধরাছোঁয়ার বাইরে এখনও। দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নামাজ পড়ে না এত অর্থ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কোথায় দেখলেন? সংবিধানের উপরে। বেগম জিয়ার মতো নেত্রী জিয়া চলবে না, এই তারেক রহমান একটা কুলাঙ্গার। ধর্ম নিয়ে কটূক্তি, বিরোধী দলের শীর্ষ নেতা সহ নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল গালমন্দ, এসবের মধ্য দিয়ে বিকৃত আনন্দ লাভ আর ক্ষমতার প্রকাশ ঘটাতেন জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী বনে যাওয়া প্রভাবশালী এ নেতার দাপট ছিল দেশ জুড়ে। ত্রাস হিসেবে খ্যাত ছিলেন নিজ এলাকা সরিষাবাড়িতেও। 2013 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে উপজেলার আরামনগর বাজারে সংঘর্ষে বিএনপি কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন মুরাদ হাসান। ঘটনার 1 যুগ পেরিয়ে গেলেও আহাজারি থামেনি বেলালের পরিবারের। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে উনি হাফ প্যান্ট পরা অবস্থায় শটগান সহ উনি বেরিয়ে পড়ে ডাক বাংলার সামনে দাঁড়িয়ে আছেন আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করার জন্য। বেলাল নামে আমাদের যুব দলের কর্মী, উনি সামনেই বাস স্ট্যান্ড, সাবেক বাস স্ট্যান্ড, সেখানে তার শরীরে গুলি বিদ্ধ হয়েছে এবং সে পড়ে গিয়েছে। তো মুরাদ এমপি যখন আসলো শহরে কিন্তু পিস্তনে যখন গুলিটা দিছে, এই গুলি কিন্তু শেষ। একইভাবে 2014 সালে 2 ফেব্রুয়ারিতে ভাটারা ইউনিয়নে মুরাদের সমর্থক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন বাদলের নেতৃত্বে যুবদল নেতা সুজন খানকে পিটিয়ে ও হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহের উপর মোটরসাইকেল চালিয়ে উল্লাস করে মুরাদের সমর্থকরা। নিঃস্বভাবে দেশীয় অস্ত্র দিয়ে রক কাইটে দিছে, কিন্তু এই জগৎ বিচার পাই নাই। বিচার আশা আছি এবং এই সুখে সুজনের মাও মারা গেছে। এছাড়া 2010 সালের 4 সেপ্টেম্বর চরপাড়ায় ছাত্রদল কর্মী মাসুদকে হাত পা ভেঙে যমুনা নদীতে ফেলে গুমের চেষ্টা এবং বিএনপির 13 নেতাকর্মীকে হত্যাসহ নানা নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। সরষেবাড়িতে চাঁদাবাজি, মানুষের উপর দখলবাজি, জুলুমবাজি, এটির শাস্তি আসলে বিন্দুমাত্র হয় নাই। রাষ্ট্রীয় কারণেই তখন হয় নাই। আমরা মনে করি যে এখন সুযোগ হয়েছে, এখন তার শাস্তি হওয়া উচিত। সে একটা বাহিনী তৈরি করেছিল, সে বাহিনীর মাধ্যমে সরিষাবাড়িতে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই। সে নিজে টেনে নিয়ে এই জঙ্গলের ভিতরে নিয়ে ফেলাই দিয়েছিল। হত্যা নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি নারীলোভী মুরাদ হাসান। 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন বেপরোয়া। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন নিজের সন্ত্রাসী বাহিনী। বালু ব্যবসা, গরুর হাট নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প বরাদ্দে অনিয়ম, জমি দখল, মাদক ব্যবসা বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ অপরাধ জগতের এমন কিছু নেই যার সঙ্গে জড়িত ছিলেন না বিকৃত রুচির এই মানুষটি। এখন তুই আসবি, এখন
এখনো আসবে। প্রতিমন্ত্রী থাকার সময় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোন আলাপ কেলেঙ্কারির পর দল থেকে বহিষ্কার হলে পতন ঘটে তার রাজনৈতিক ক্যারিয়ারের। সে সময় নিজ দলের নেতাকর্মীরাও আনন্দ উল্লাস করে মুরাদের কুশপুত্তলিকা পুড়িয়ে মিষ্টি বিতরণ করেন। পরবর্তীতে কানাডাতে পালিয়ে যেতে চাইলেও সেখান থেকে বিতাড়িত হলে আবার দেশে ফিরে আসতে হয় তাকে। সবশেষ 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মুরাদ হাসান। তার বিরুদ্ধে হত্যাসহ সারা দেশে একাধিক মামলা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর হাজারীবাগে টেনারি কাঁচাবাজার এলাকার একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে অবকাঠামোগতভাবে গিঞ্জি এলাকার জন্য আগুন নেভাতে সময় লেগেছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন ফিনিক্স ভবনে শুক্রবার দুপুর 2টা নাগাদ আগুনের সূত্রপাত ঘটে। ভবনটির 5ম তলায় আগুন লাগলেও তা পরে ভবনের 6ষ্ঠ, 7ম ও 8ম তলায় ছড়িয়ে পড়ে। শুক্রবার না, তাই লেট হয়েছে, তো আমরা এসে দেখি এখানে আগুন ভবনে জ্বলতেছে। আমার বাসা থেকে মাত্র 10-12 মিনিটের রাস্তা, আমরা আসতে আসতে আসলে সব শেষ হয়ে গেছে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে কল দিলে শুরুতে 2টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে, পরে তা বেড়ে 12টি টিমে দাঁড়ায়। পরে ফোন দেওয়ার সাথে সাথে আরও ফায়ার সার্ভিস অ্যাড হয়েছে। তারপরে আপনার দেখছি ফায়ার সার্ভিসের আপনার অকুল পর্যন্ত চেষ্টা আর কি আপনার এই আগুনটা নিয়ন্ত্রণ আসছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। তারা ভবনের ভিতরে আটকা পড়া 10 থেকে 15 জনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে, এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। আমরা এই বিল্ডিংটা যে খবর পেয়েছি যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না, সেজন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বংশের ধারা ছাড়তে পারেননি বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতি ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি। তারা বলেছেন জাতীয় নির্বাচন দিতে অহেতুক সময় নিলে সংকট বাড়বে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতে শেখ হাসিনা কিভাবে অবস্থান করছে এবং ভারত কী কারণে তাকে আশ্রয় দিয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেন। কথা বলেন টিউলিপের দুর্নীতি নিয়েও। লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বিড়ম্বনা তৈরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া নিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সমাবেশে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের নানান পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন। এখনো 80 টাকায় চাল কিনতে হয়, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না, জনগণ এমনি দিশাহারা। বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের জন্য 6 মাস সময়ই যথেষ্ট। তিনি মাত্র 90 দিনের ভিতরে নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়েছে। তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জে সিরাজদি খানে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দেন ফখরুল। পরে সাংবাদিকদের বলেন, তরুণ প্রজন্ম এখন প্রযুক্তিতে সমৃদ্ধ, তারা অনেকে জানে। সেই জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে লেখাপড়ায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা আমি বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আধিপত্যের লড়াইয়ে চরম সংখ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা মূল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। চাঁদাবাজি, দখল, ব্যবসায়িক দ্বন্দ্ব আর আধিপত্যের লড়াইয়ে চরম শঙ্কার মধ্যে আছেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ব্যবসায়ীরা। একই দিনে 2 জন ব্যবসায়ী হত্যা চেষ্টার শিকার হওয়ার পর শঙ্কা আরও বেড়েছে। ঘটনায় জড়িত 2 দুর্বৃত্তকে পুলিশ আটক করলেও মূল অপরাধীরাও এখনও ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। গত 10 জানুয়ারি শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ECS কম্পিউটার সিটি থেকে বের হন ব্যবসায়ী নেতা এহতাসামুল হক। প্রধান সড়কে এলে তার উপর চাপাতি দিয়ে হামলা চালায় 15 থেকে 20 জন সন্ত্রাসী। একই সময়ে ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে করে পার্কিং থেকে বের হওয়ার সময় গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এই দুটি হামলার পর ব্যবসায়ীরা চরম আতঙ্কে আছেন। 3 মাস আগে চঞ্চল নামে একটা ছেলে আছে এলাকার, ও আসছে আমার কাছে, শীর্ষ সন্ত্রাসী ইমনের কথা বলল যে আপনার সাথে কথা বলবে। তো আমাকে দিল ফোনটা। তো ওই পার থেকে বলতেছে যে আমার ছেলেদেরকে আপনি এখানে যা যা আছে, ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা ঠিক আছে আমাদের সাদের গাড়িকে হামলা করে বাইরে পালিয়ে যায়, বুঝতে পারলেন এটা কি, এটা আতঙ্কিত একটা হামলা। ব্যবসায়ী নেতারা বলছেন, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় 10 জনের নামে মামলা হলেও ইমন ও আসিফ নামে 2 জনকে আটক করেছে পুলিশ। বাকি সন্ত্রাসীরা এখনো অধরা। দ্রুত তাদের খুঁজে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ী নেতাদের। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা কঠিন হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যায় অনিয়ম ঠেকাতে জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গত 15 বছর রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি সড়ক ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছেন এটা আমাদের কাছে আমাদের, আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশার এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেগুলো করার সর্বোচ্চ চেষ্টা করব। নৌপথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাকত হোসেন। ভোলা দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে এসে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। এছাড়া দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা মনপুরা সহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান তিনি। যারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি, বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে। আমি অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে
তার উপর প্রশ্ন নেয়, এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না। যারা মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে ডাকলে জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংখ্যা অনুপাতে জাতি নির্বাচন করতে হবে বলেও দাবি জানান তিনি। মাহতাব মিনহাসের প্রতিবেদনে বিস্তারিত। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশন। অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ যুব আন্দোলনের সারা দেশের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না। ইসলামী আন্দোলনের আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হলে জাতি মেনে নেবে না। 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগুন পালা তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। বক্তারা বলেন, এখন ইসলামী সংগঠনগুলোকে ক্ষমতায় দেখতে চায় জনগণ, তাই সকল ইসলামী দলগুলোকে এক হতে হবে। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়, পিআরসি নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, বেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। এখন আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায়। দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের জন্য আরেকবার আন্দোলনের প্রস্তুতির ডাক আসে সম্মেলন থেকে। হাত পাখার দুর্গ করে তুলবো ইনশাআল্লাহ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যম সংস্কারে সংশ্লিষ্ট সব সংগঠনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। মফিউর রহমানের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামে সংগঠন। এতে গণমাধ্যম সংস্কারে 13 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আজাহার হোসেন বলেন, অনেক গণমাধ্যমেই লিগ্যাল টিম নেই, এর ফলে আইনি যাচাই বাছাই ছাড়া অনেক সংবাদ প্রচার হয়ে যায় বলেও মনে করেন তিনি। যেই রিপোর্টের সঙ্গে করাপশন কিংবা ধরেন কোনো ব্যক্তির ইস্যু জড়িত, বিবিসিতে একটা লিগ্যাল টিম আছে যে আপনার লায়েবল হয় কিনা এটা আগে আপনাকে চেক করে নিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সময়ে সরকারি গোয়েন্দা সংস্থা সব গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য বারবার হস্তক্ষেপ করেছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে এই সরকার কাজ করবে বলেও জানান তিনি। ইন্টেলিজেন্স এজেন্সি আমরা দেখেছি গত 15 বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে আপনাকে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। টেলিভিশন পত্রিকা সবারই ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত বলে মনে করেন প্রেস সচিব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নারীদের ঋতুস্রাব নিয়ে সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে হয়ে গেল অনন্যা ডাবল ফান ফেয়ার। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দিনব্যাপী এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ করে মেয়েদের উজ্জীবিত করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 5টি স্টলে 5 জন উদ্যোক্তা শাড়ি, গয়না, মগ সহ বিভিন্ন পণ্য বিক্রি করেন। নিবন্ধনের মাধ্যমে এই উদ্যোক্তাদের বেছে নেওয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। সংবাদ এই পর্যায়ে আবার নিচ্ছি একটা বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পারিশ্রমিক পেয়ে সিলেটকে উড়িয়ে জয় ফিরল রাজশাহী।
একুশে সংবাদে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর অন্য যে কোনো সময়ের তুলনায় সংখ্যালঘুরা নিরাপদে আছে বলে মনে করেন বক্তারা। তারা বলেছেন, সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব না। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। শুক্রবার রাজধানীর মগবাজারে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট, ইসিটি ও সেন্ট থমাস চার্চ। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর ভূমিকার বিষয়টি সেমিনারে উঠে আসে। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুরা অনেকটাই নিরাপদ। সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছে বলেই মানুষ শান্তিতে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, মানুষের আস্থা সশস্ত্র বাহিনীর প্রতি আছে। তারা আমাদের দেশের গৌরব, তারাই শেষ আশ্রয়স্থল। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। 5 মাস অতিবাহিত হওয়ায় এই মুহূর্তে জনগণের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যায়নের সময় এসেছে। একটা জাতির মধ্যে যখন ঐক্য থাকে তখন তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। বল প্রয়োগ নয়, বরং শান্তি প্রতিষ্ঠায় সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে বলেন তারা। শক্তি কখনো শান্তির প্রতীক হইতে পারে না, শান্তির প্রতীক হতে পারে আপনার আমার ব্যক্তিগত বোধটুকু। সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। সেমিনারে উপস্থিত সবার বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত হয়। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি, বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। চালের বাজার নিয়ে মানুষের ক্ষোভ, কেজিতে বেড়েছে আরও 10 টাকা। রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার বলছেন চিকিৎসকরা। বহু অপকর্মের হোতা সাবেক মন্ত্রী মুরাদ কোথায়, প্রশ্ন জামালপুরবাসীর। এবং 2.5 ঘন্টার চেষ্টায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার কাজে সেনাবাহিনী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।